রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদপ্তরের ডিজির পদত্যাগের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে এক পরিচালককে। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে সরকারের খরচ শত শত কোটি টাকা। দেশে আরও ৪২ জনের মৃত্যু। সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রী। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে, যে আমাদের মৃত্যুর হার ১.৫%। এটা হলো সবচেয়ে বড় নাম্বার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ। গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। আপনি চলেন কালুনগর চলেন, আমি আজকে এখন আপনাকে কালুনগর নিয়ে যাই। আমি মন্ত্রণালয়ে চলে আসতেছি, আমরা একসাথে রওনা দেব। বৃষ্টি হলেই ডোবে ঢাকা। জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করলেন ২ সিটি মেয়র। সরেজমিনে মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শন। বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং প্রলোভনের ফাঁদে ফেলে হাতিয়ে নিত কোটি কোটি টাকা। বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী ফারজানার নেতৃত্বে ১২ নাইজেরিয়ানের প্রতারণা। গ্রেফতারের পর জানালো সিআইডি। করোনা থেকে বাঁচতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার, আর সেটাই কাল হলো চিকিৎসক দম্পতি ডাক্তার রাজীব ও অনুসুয়া ভট্টাচার্যের। স্বজনরা জানিয়েছেন, কয়েল বা সিগারেটের আগুনের সংস্পর্শে আসায় বিস্ফোরণে পড়ে গেছে রাজীবের শরীরের প্রায় ৯০%। তাদের দুজনকেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজীবের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত রাত ১টার দিকে রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় এই দুর্ঘটনা ঘটে। ৫ বছরের একমাত্র কন্যা সন্তান রাজশ্রী ভট্টাচার্যকে নিয়ে রাজধানীর হাতিরপুলের ভবনে ভাড়া থাকতেন চিকিৎসক দম্পতি ডাক্তার রাজীব ভট্টাচার্য এবং তার স্ত্রী ডাক্তার অনুসুয়া ভট্টাচার্য। স্বজনরা জানান, মঙ্গলবার রাত ১:৩০টার দিকে ডাক্তার রাজীব একটি বড় বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার ছোট বোতলে ঢালছিলেন। এ সময় বোতল থেকে স্যানিটাইজার পড়ে গেলে সিগারেট বা মশার কয়েলের আগুনের সংস্পর্শে তার শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও দগ্ধ হয়। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্দা হাসপাতালে নিয়ে যান। তবে ৩ সপ্তাহ ধরে 5 বছরের রাজশ্রী কুমিল্লায় দাদা দাদির কাছে থাকায় বেঁচে যায়। তাকালাম, দেখলাম রাজীব মানে ছেলেটা ডাক্তার গায়ে পানি দিচ্ছে, এরকম হাঁটতেছে। ওর তারপর দেখি ওর ওয়াইফেরও গায়ে একটু পুষছে, ওয়াইফ বসেছিল, তারপর ওয়াইফ বাথরুমে যায়, গায়ে পানি দিল, অ্যাম্বুলেন্স নিয়ে আসলো, ফ্ল্যাটের লোকজন হসপিটাল নিয়ে গেল। 2 তলা নিচে যাওয়ার পরে আমি দেখলাম যে স্মেল আসতেছে, বার্নিং স্মেল। তখন শিওর হলাম যে না, এটা একটা মানে এই বিল্ডিংয়ে কিছু একটা হয়েছে। স্যানিটাইজারের বড় বোতল থেকে যখন ছোট বোতলে ঢালছিল, তখন আশেপাশের হয়তো কয়েল বা অন্য কোনো থেকে সেটাতে আগুন ধরে যায়, প্লাস হচ্ছে রাজীবের গায়ে ধরে যায়। পরে ওর ওয়াইফ যখন বাঁচায় আর কি আগুন নিভাইতে যায়, তখন ওয়াইফের গায়ে আর কি চলছে। জানলা দিয়ে যখন ধোঁয়া বেরোচ্ছিল, তখন কনস্ট্রাকশনে কাজ চলছিল আর কি বিল্ডিংয়ে। তো ওরা চিৎকার করাতে উপরের তলার ছেলেরা এসে ওনাদেরকে হসপিটালে পৌঁছায় আর কি। ডাক্তার বলছে যে মিরাক্কেল বলে যদি কোনো কিছু থাকে তাহলে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন জানান, রাজীবের শ্বাসনালী সহ শরীরের 87% ও তার স্ত্রীর 20% দগ্ধ হয়েছে। রাজীবকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, তার অবস্থাও সংকটাপন্ন। লাইফ সাপোর্টে আছে, তার সে আশঙ্কা মুক্ত কিছুতেই নেই, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার স্ত্রী আছে মোটামুটি 18% বার্ন, তবুও আমি বলবো না যে একদম আশঙ্কা মুক্ত। তবে ভদ্রমহিলা এসডিইউতে আছে আর ও আছে আইসিইউতে। ডাক্তার রাজীব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক, আর তার স্ত্রী ডাক্তার অনুসুয়া ভট্টাচার্য শ্যামলী সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্ট্রার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রসঙ্গ। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে হাসপাতাল পরিচালককেও। তার অপসারণের ফাইলে সই করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে ডিজির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী এড়িয়ে যান। পরে তিনি দাবি করেন, করোনা মোকাবিলায় সফল মন্ত্রণালয়। তোলপাড় স্বাস্থ্য খাত।
নানা অভিযোগের মুখে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। বুধবার সারাদিন মন্ত্রণালয়ের আলোচনায় কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড 1-এর পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না। এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়। কে নিয়োগ হবে না হবে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নাই। এইটা আসলে প্রসেসটা জনপ্রশাসন থেকেই হবে, কারণ এটা তো অনেক বড় পদ। এর নিচের পদগুলো আমাদের মিনিস্ট্রি করে। পরে এ বিষয়ে মন্ত্রী কথা বলেন গণমাধ্যমে। অধিদপ্তরের পাশাপাশি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে নানা সমালোচনা থাকলেও করোনাকালে দেশে মৃত্যুর হার কম থাকাকে বড় সাফল্য বলে দাবি করেন তিনি। ভালো করেছে কিনা সেটা সাংবাদিক ভাইরা তো ভালো বুঝতে পারেন। আপনার পরীক্ষায় কত নাম্বার পেলেন এইটার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি? যে আমাদের মৃত্যুর হার 1.5%। এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক। তবে এই সময় তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনাকালে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারে রেখে সরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। বিশেষজ্ঞরা বলছেন, তার অপসারণ ছিল অবধারিত, তবে কেবল পদত্যাগ কোনো সমাধান হতে পারে না। আরও জানাচ্ছেন রাশেদ লিমন। পাহাড় সমান অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 2016 সালে অধিদপ্তরের মহাপরিচালক হিসাবে নিয়োগ পান আবুল কালাম আজাদ। করোনা সময়ে এসে মানহীন পিপিএ, নকল N95 মাস্ক নিয়ে বিতর্ক, চিকিৎসকদের প্রতি অবহেলা, ডাক্তার নার্সদের নিম্নমানের থাকা খাওয়ার ব্যবস্থা, অভিযোগ আছে টেকনিশিয়ান নিয়োগের ক্ষেত্রে অনিয়মের। এসব নিয়ে প্রতিবাদ করায় একাধিক কর্মকর্তাকে বদলি, শুরু থেকে কেবল IEDCR এর একার হাতেই করোনার টেস্টের ভার ন্যস্ত, সময় মতো পর্যাপ্ত নমুনা সংগ্রহ ও কন্ট্রাক্ট ট্রেসিং এবং আইসোলেশন সেন্টার নিশ্চিতে ব্যর্থতা, হাসপাতালের শয্যা, অক্সিজেন সিলিন্ডার এবং ICU নিয়ে ভুল তথ্য দেয়া, সব মিলিয়ে একের পর এক অভিযোগ জমে পাহাড়ের রূপ ধারণ করে। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। করোনা পরিস্থিতিতে মাস্ক, গ্লাভস, পিপিই, সুরক্ষা সামগ্রী কেনাকাটায় দুর্নীতির অভিযোগ, যাচাই বাছাই ছাড়াই করোনা পরীক্ষার অনুমতি দেয়া, রিজেন্টের সঙ্গে করোনার চুক্তি সই, শাহেদের অপকর্মের কথা জেনেও চুপ থাকা, আবার এ নিয়ে মন্ত্রণালয়ের দিকে অভিযোগ তুলে তোপের মুখে পড়েন তিনি। আর এতেই প্রকাশ্যে আসে করোনা নিয়ে মন্ত্রণালয় আর অধিদপ্তরের কাজের সমন্বয়হীনতা। জেকেজি কাণ্ডে অধিদপ্তরের অবস্থান ছিল প্রশ্নবিদ্ধ। একের পর এক অভিযোগ জমা পড়লেও এসব ক্ষেত্রে ব্যবস্থা নিতে ডিজি ছিলেন নীরব। স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তারই সময়কালে 14টি ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে দুদক। এসবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হলেও তা আমলে নেননি তিনি। এরই মধ্যে অভিযোগ উঠেছে এসব অনিয়ম তদন্তে দুদককে অসহযোগিতার। বলতে গেলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে হযবরলার অবস্থায় রেখেই পদত্যাগ করতে বাধ্য হন মহাপরিচালক। বিশেষজ্ঞরা বলছেন, এই করোনাকালে স্বাস্থ্য খাতের যে বেহাল দশা সামনে এসেছে তাতে মহাপরিচালকের বিদায়টা যেন অবধারিত ছিল। করোনা নিয়ন্ত্রণে কার্যকরী কোনো ব্যবস্থা না নিতে পারা, এগুলো সব মিলিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে তার এখন দুটো বিকল্প ছিল, যে হয় তিনি পদত্যাগ করবেন অথবা তাকে সরিয়ে দেওয়া হবে। শুধুমাত্র একজন আপনার মহাপরিচালক, একজন সচিব বদলি করে বা পদত্যাগের মধ্যে দিয়ে যে স্বাস্থ্য ব্যবস্থার কোনো উন্নয়ন সম্ভব নয়। 2019 সালের এপ্রিলে চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে নিয়োজিত ছিলেন অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। এর আগে তিনি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস মোকাবিলার নামে প্রতি মাসে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের পেছনে সরকার খরচ করছে শত শত কোটি টাকা, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই 2 শতাধিক হাসপাতালে এই মুহূর্তে রোগী আছে মাত্র 4,500। শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা ফিল্ড হাসপাতালগুলোতেও রোগী নেই বললেই চলে। মাহমুদ রাকিবের রিপোর্ট।
গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। চিকিৎসার নামে সরকারের কাছ থেকে অধিদপ্তর ও মন্ত্রণালয় নানাভাবে শত শত কোটি টাকা বরাদ্দ নিলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায় রাজধানীতে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ২০১৩ শয্যা বিশিষ্ট একটি ফিল্ড আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও সেখানে বর্তমানে রোগী আছেন মাত্র ১৭ জন, অথচ সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ রয়েছে ৫৫০-রও বেশি। একইভাবে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিট, মুগদা ও শেখ রাসেল সহ বেশিরভাগ হাসপাতালের পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় হলেও সেসব জায়গায় সক্ষমতার অর্ধেক শয্যাই ফাঁকা। এছাড়া বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষিত হলি ফ্যামিলিতে সরকারিভাবে প্রতি মাসে প্রায় ৭ কোটি টাকা খরচ হলেও সেখানে রোগী ভর্তি আছে মাত্র ১৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি মাথায় রেখে তারা কোভিড হাসপাতাল কমানোর উদ্যোগ নিয়েছে। নতুন করে একটি হাসপাতাল চালু হওয়ার কথা ছিল। ঢাকা সিটি কর্পোরেশনের যে মার্কেটটিকে আমরা হাসপাতাল করতে চাচ্ছিলাম, সেটিকে হাসপাতাল করার কথা ছিল, সেটি আমরা আপাতত চালু করছি না। সব হাসপাতালের পরিচালকদের নির্দেশ দিয়েছি যে হাসপাতালের পাশাপাশি যে সমস্ত সরকারি রেস্ট হাউস আছে সেগুলিকে ব্যবহার করার জন্য, এবং আগে যে হোটেলের সঙ্গে যে সমস্ত চুক্তি করেছিল সেই চুক্তিগুলিকে কমিয়ে নিয়ে এসে নতুন করে চুক্তি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর করোনার নামে ব্যবসা করছে বলেই মানুষ সেবা পাচ্ছে না। খরচ না করলে তো আর কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য খরচ করার দিকেই বেশি আছে। মানুষের সেবা নিশ্চিত করার প্রয়োজনের তুলনায় টাকা খরচ হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করার কথা ছিল টেস্ট কেনার পিছনে। অনেক বেশি কস্ট দিয়ে যেরকম বসুন্ধরা ফিল্ড হাসপাতাল হয়েছে, আয়োজন অনেক বড় কিন্তু সেবাটা অনেক ছোট হয়ে গেছে। করোনা নিয়ে যে একটা ব্যবসা চলছে না এটা নয়, এপিডেমিক কন্ট্রোলের যে লিডারশিপ ওটার দুর্বলতা ছিল গুরুতর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী করোনা চিকিৎসার জন্য দেশে এ মুহূর্তে মোট শয্যা রয়েছে মাত্র ১৫,৪৬৮টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৭৫১ জনে। প্রায় ১৩,০০০ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২,৭৪৪ জন। দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের ১৩৭তম দিনে পা রাখল বাংলাদেশ। আজও মারা গেছে ৪২ জন। আমরা প্রথমেই জানাবো শেষ ২৪ ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২,০৫০ জনের, যেখানে আক্রান্ত হয়েছেন ২,৭৪৪ জন এবং মারা গেছেন ৪২ জন। মোট মৃত্যুর সংখ্যা ২,৭৫১ এবং সুস্থ হয়েছেন ১,৮০৫ জন। যদিও সুস্থতার হার কয়েকদিন থেকে আমরা খুব কম দেখছি, সব মিলে ১৬ লাখ এখন পর্যন্ত সুস্থ হয়েছে। আমরা যদি এরপরে আপনাকে জানাতে চাই রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতি। আমরা দেখেছি যে ৮ মার্চ বাংলাদেশ প্রথম আক্রান্ত হয়েছিল করোনায়, এরপরে ২ জুনে এসে সেটি ৫০,০০০ ছাড়িয়েছে। এর মাত্র ১৬ দিনের মাথায় ১৮ জুন এসে ১ লাখ ছাড়িয়েছে। ১৮ জুন থেকে ২ জুলাইয়ের মাঝে আমরা দেখেছি আরও ৫০,০০০। তার মানে প্রতি ১৫ কিংবা ১৬ দিনে আমরা দেখছি ৫০,০০০ করে ছাড়িয়ে যাচ্ছে এবং ২ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এই ২০ দিনে আমরা দেখছি যে আরও ৬৩,০০০ আসলে বেড়েছে। ৪২ জন মারা গেছে, এর মধ্যে পুরুষ ৩০ জন, নারী ১২ জন। এর মধ্যে ১১ থেকে ৪০ বছর পর্যন্ত ৫ জন, ৪১ থেকে ৫০ বছর পর্যন্ত ৩ জন, ৫১ থেকে ৬০ বছর পর্যন্ত ১১ জন এবং ৬১ থেকে ৭০ বছর পর্যন্ত ১৪ জন। ৫১ থেকে ৭০ বছর পর্যন্ত আমরা সবসময় দেখি যে মৃত্যুর হারটা বেশি এবং এবারও সেটি ২৫ জন। সারা বিশ্বে মৃতের হারের দিক থেকে সব থেকে শীর্ষে কারা আছেন? যুক্তরাষ্ট্র আছে শীর্ষে, তারপরে ব্রাজিল, তারপরে যুক্তরাজ্য, মেক্সিকো, তারপরে ইতালি। এই ৫টি দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মোট মৃত্যু ৬,১৯,৬০৫ এবং এর মধ্যে শীর্ষ ৫টি দেশে এই মৃত্যু ৩,৪৭,৪৪৫ জন। স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চললেই একটি সুস্থ বাংলাদেশ গড়া সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ। রাতের সময়ে আরও থাকছে, অভিযোগ প্রমাণিত হলে কুয়েতে আটক আদম ব্যাপারী পাপুলকে দেশে এনে আইনের মুখোমুখি করা হবে বলছে দুদক। স্ত্রী ও শালিকাকে জিজ্ঞাসাবাদ। বৃষ্টি হলেই ডুবে যায় রাজধানী ঢাকা। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলজটে বিপর্যস্ত নগরীর করুণ দশা বেরিয়ে এসেছে। এমন অবস্থায় নগরীর খালগুলো সরেজমিন পরিদর্শন শেষে
রাজধানীর জলাবদ্ধতার পেছনে ওয়াসার সীমাহীন উদাসীনতাকে দায়ী করেছেন 2 মেয়র ও স্থানীয় সরকার মন্ত্রী। এমন অবস্থায় 2 সিটি খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে। মন্ত্রী বলছেন, নবনির্বাচিত 2 জন মেয়র প্রস্তুত হলেই দায়িত্ব হস্তান্তর করা হবে। আরও জানাচ্ছেন আজহার লিমন। আপনি চলেন কালুনগর চলেন, আমি আজকে এখন আপনাকে কালুনগর নিয়ে যাই। আমি মন্ত্রণালয়ে চলে আসতেছি, আমরা একসাথে রওনা দিই। সচিবালয়ে জলাবদ্ধতা নিরসনের টেকনিক্যাল কমিটির সভায় ড্রেন ও খাল সংস্কার নিয়ে ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের বক্তব্যের এভাবেই প্রতিবাদ করেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এরপরই সরেজমিনে দেখাতে খাল অভিমুখে মেয়র ও মন্ত্রীর হঠাৎ অভিযাত্রা। আলোচনা আর বক্তৃতার বাগড়ম্বর পেরিয়ে যখন বাস্তবতার মাঠে 2 জনপ্রতিনিধি, তখন খালের করুণ পরিণতি স্পষ্ট হচ্ছিল একে একে। ভুক্তভোগী নগরবাসী কৌতূহলী দৃষ্টিতে ভিড় করেন মন্ত্রী মেয়রদের ঝটিকা সফরে। রামচন্দ্রপুর, বছিলা ও হাজারীবাগ খালের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন এই 2 জনপ্রতিনিধি। ভরাট দূষণ আর দখলের সীমাহীন দায়িত্বহীনতার প্রমাণ পান তারা। হতাশ মন্ত্রী সাংবাদিকদের বলেন, এর জন্য ওয়াসাকে শাস্তি পেতে হবে। অবশ্যই তাদেরকে সেটার জন্য জবাবদিহি করতে হবে এবং তার জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 মেয়র আশা প্রকাশ করেন, সরেজমিন পরিদর্শনের পর দ্রুত উদ্যোগী হতে পারবেন মন্ত্রী। এই দায়িত্বটা দীর্ঘদিন ধরে ঢাকা ওয়াসাকে দেয়া ছিল, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা ওয়াসা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমাদের আন্ডারে আপনারা খালগুলোকে দিয়ে দিন এবং আমরা কথা দিতে পারি এই খাল আমরা পুনরুদ্ধার করব এবং ড্রেন থেকে খাল, খাল থেকে নদীতে আমরা সংযোগ করব। দক্ষিণের পর উত্তরের বেশ কিছু খাল পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে 3য় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে 11টি উপজেলা ও 4টি পৌরসভার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পরপর 3বারের বন্যায় সুনামগঞ্জের মানুষ অবর্ণনীয় দুর্গতির মধ্যে পড়েছেন। নদীর পানি হাওর উপচে জনপদে প্রবেশ করায় কর্মহীন হয়ে পড়েছেন হাওরবাসী। সুনামগঞ্জ পৌর এলাকার 80% মানুষ সহ জেলার 11টি উপজেলা এবং 4টি পৌরসভার নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। মাঝে মাঝে সাঁতরাই আনতে পারি, কিন্তু এই ব্যবস্থা নাই যে সাঁতরাই গেলাম। গাড়িগুলো তো অবশ্যই চলাফেরা করা যাচ্ছে না, মানুষে কাজকর্মও যাইতে পারতেছে না। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, অনাহারে মরতেছি। এমন দুর্গতিতে সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জ জেলাকে দুর্গত অঞ্চল ঘোষণা করার জন্য আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। 312টি আশ্রয়কেন্দ্র খোলা সহ বানবাসী মানুষের জন্য বিভিন্ন সহযোগিতার কথা শোনালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। 1,59,000 পরিবারের মাঝে 10 কেজি হারে বিশেষ বিজিএফ কার্যক্রম বিতরণ শুরু করেছি। জেলা সদরের সঙ্গে ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর, বিশ্বম্বরপুর ও জামালগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 1 মাসের মধ্যে 3বারের বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সুনামগঞ্জবাসী। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জের পৌর এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। রাতের সময়ে আরও থাকছে, নাটোরে প্রেমের ফাঁদে জিম্মি করে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্র। নারী সদস্য সহ গ্রেফতার 5, 1 লাখ টাকা উদ্ধার। দেশ তো বটেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত হয়েছে কক্সবাজারে। শুধু আবাস নয়, এখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও আর্থিক সচ্ছলতা আনতেও কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে 600 পরিবার ঠাঁই পাবেন সুদৃশ্য অ্যাপার্টমেন্ট ভবনে। আগামীকাল প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়া 1991 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটেমাটি হারানো মানুষদের বসবাস এখানে।
দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনও নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। আমরা ফানির মাঝে বসবাস করতেছি, ওখানে গেলে আমাদের একটু সুবিধা হবে। ওখানে স্কুল আছে, রাস্তাঘাট আছে, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো। সদরের খুরুশকুল মৌজায় বাঁকখালী নদীর কোল ঘেঁষে ১,৮০০ কোটি টাকা ব্যয়ে ২৫৩ একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প গড়ে তুলেছে সরকার, যেখানে ৫ তলা বিশিষ্ট ১৯টি ভবন এখন প্রস্তুত। প্রথম ভাগে ৬০০ পরিবার এবং পরবর্তীতে ১৩৯টি ভবন নির্মিত হলে এখানে বাস করবেন ৪,৫০০-এর বেশি পরিবার। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা অত্যন্ত লো লাইং একটা এলাকা ছিল, যেটাকে উপরে করা হয়েছে। ফ্ল্যাট প্লেনের যে একটা রিসার্চ, সেই রিসার্চটা এখানে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকের দাবি, স্থায়ী নিবাসের পাশাপাশি টেকসই কর্মসংস্থান হবে এখানকার বাসিন্দাদের, বাড়বে পর্যটকদের আনাগোনাও। ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীকে কিন্তু এটা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে এটা রিপ্রেজেন্ট করবে। ৫ তলা বিশিষ্ট প্রত্যেকটি ভবনে বাস করবেন ৩২টি পরিবার। থাকছে উপাসনালয়, স্কুল সহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধাও। প্রকৃতির কোনো ক্ষতি না করেই বছরের পর বছর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জলবায়ু বাস্তুচ্যুত নিরাশ্রয় মানুষের স্থায়ী আবাস প্রতিষ্ঠায় এটি বিশ্বে অনন্য নজির, দাবি নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। ক্লাইমেট ভালনারেবল ফোরামের শুভেচ্ছা দূত হিসেবে নির্বাচিত হয়েছেন অটিজম বিষয়ক জাতীয় পরামর্শ কমিটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সাইমা ওয়াজেদ ছাড়াও আরও ৪ জনকে থিমেটিক অ্যাম্বাসেডর করার সিদ্ধান্তের কথা জানানো হয়। এদের মধ্যে আছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লৌরেন এবং DR কঙ্গোর জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ঠৌসি মোপানো। উল্লেখযোগ্য ও দীর্ঘমেয়াদী অভিজ্ঞতাকে বিবেচনা করে তাদের দূত করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। অভিযোগ প্রমাণিত হলে কুয়েতে গ্রেফতার আদম ব্যবসায়ী পাপুলকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। আজ তার স্ত্রী ও শ্যালিকাকে দুদকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৪০০ কোটি টাকা পাচার, বেনামে ঋণ নেয়া, শেয়ার কেনা সহ নানা অভিযোগ অস্বীকার করেছেন পাপুলের স্ত্রী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম। ২৫ জুন কুয়েতে মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সংসদ শহীদ ইসলাম পাপুলকে ঘুষ দেয়া, মানব ও অবৈধ মুদ্রা পাচার এবং রেসিডেন্ট পারমিট বিক্রির অভিযোগে ২১ দিন কারাগারে রাখার নির্দেশ দেন কুয়েত আদালত। এছাড়া তার বিরুদ্ধে কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে ৫ মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে বলে অভিযোগ রয়েছে। কাজী শহীদকে নিয়ে ফলাও করে খবর ছাপা হয় দেশটির গণমাধ্যমেও। তাকে নিয়ে আলোচনাও হয় সেই দেশের পার্লামেন্টে। শুধু কুয়েতে নয়, দেশেও চলছে তার বিরুদ্ধে মানব পাচার ও মানি লন্ডারিং এর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এর মধ্যে পরিবারের নামে বেনামে ব্যাংকের ঋণ নেয়া, সম্পদ ভোগ, নিজের এবং স্ত্রীর নামে শেয়ার কিনে ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগও রয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি কাজী শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচার সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের শুরুতে পাপুলের স্ত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম এবং শালিকা জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে হাজির হয়ে তিনি জানান, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অভিযোগ। কুয়েতের আদালতে অভিযোগও ষড়যন্ত্রের অংশ বলে দাবি তার। অবশ্যই উনি আসবেন, ষড়যন্ত্রমূলকভাবে হচ্ছে বিষয়গুলো, এই সম্বন্ধে আমার কোনো কিছুই জানা নাই। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমস জানিয়েছে, পাপুল ও তার কোম্পানির অ্যাকাউন্টে ৫ মিলিয়ন কুয়েতি দিনার রয়েছে, যার মধ্যে ৩ মিলিয়ন দিনার কোম্পানির মূলধন রয়েছে, যা ফ্রিজ করেছে দেশটির আইনি সংস্থা। অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের মধ্যে কেউ বিদেশে অবস্থান করলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সহ অন্যান্য
আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা। 17 জুন মানব পাচারের অভিযোগে কুয়েত পুলিশের হাতে গ্রেফতার লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সহ পরিবারের 4 সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পুলিশের বিশেষ শাখায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নাটোরে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের নারী সদস্য সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 1 লাখ টাকা। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 14 জুলাই ঢাকা থেকে চাঁপানবাবগঞ্জ যাচ্ছিলেন মিজানুর রহমান নামে নাটোরের এক ইলেকট্রনিক ব্যবসায়ী। পথে সিরাজগঞ্জে যাত্রা বিরতি দিলে খাবার হোটেলে একই বাসের যাত্রী শরীফা আক্তার সাথীর সঙ্গে পরিচয় হয়। প্রেমের ফাঁদে ফেলে পরদিন সন্ধ্যায় মুঠোফোনে তাকে নাটোরে সদরের একটি বাড়িতে নিয়ে জিম্মি করে সাথী ও তার সহযোগীরা। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে 2,10,000 টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। এ ঘটনায় 21 জুলাই নাটোরে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে গতরাতে পুলিশর এলাকা থেকে অভিযুক্ত সাথীসহ তার 5 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরিপত্র জারির মাধ্যমে ফ্রান্সের জনসমাগম স্থল এবং গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্যারিসের পরে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় শহর নিস, তবে শহরটিতে প্রতি বছর অর্ধ কোটি পর্যটক ভিড় করলেও এবার নেই সেই চিত্র। এই মুহূর্তে ফ্রান্সের নিস শহরে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বাবু। ফয়সাল, ফ্রান্সে পরিপত্র জারি করে পুনরায় আবার জনসমাগম স্থল, গণপরিবহন সহ সংশ্লিষ্ট জায়গাগুলোতে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। একই সাথে বিমানবন্দর কিংবা উড়োজাহাজে যারা চড়বেন তাদেরকে আসলে এই কাপড়ের মাস্ক ব্যবহার না করে এই সার্জিক্যাল মাস্কটি ব্যবহারের জন্য বলা হয়েছে। তবে বাস্তব ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানুষজন বেশ অসচেতন রয়েছেন। আজকে আমি রয়েছি নিস শহরে। প্যারিসের পরে এই নিস শহর পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থান। তবে আমি এই মুহূর্তে নিস শহরে সাগর সৈকতের সামনে রয়েছে। এখানে আমি যে দৃশ্যপট দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মানুষজনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা মানার যে বিষয়টি সেটি খুব বেশি কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রধানমন্ত্রী, সরকার প্রধান কিংবা স্বাস্থ্যমন্ত্রী আছেন এবং স্থানীয় গণমাধ্যম ইভেনকি আমরাও একাধিকবার দেখিয়েছি যে এখন মানুষজন যেভাবে অসচেতন হয়ে পড়েছে, আরেকবার কিন্তু ফ্রান্সে করোনা ভাইরাসের হানা আসতে পারে এবং এটি যদি আসে তাহলে কিন্তু বড় ধরনের আবারও সমস্যা পড়তে হবে ফ্রান্সকে। মানুষজনের মধ্যে এখন যে ধরনের অসচেতনতা লক্ষ্য করা যাচ্ছে এবং মাস্ক পরিধানের জন্য পরিপত্র জারি করা হলো, মানুষজনের মধ্যে কিন্তু এক ধরনের অনীহাই লক্ষ্য করা যাচ্ছে এবং এই অনীহার কারণে এবং স্বাস্থ্য সুরক্ষা না মানার কারণে আবারও হয়তো বা করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বেশি করে পড়তে পারে ফ্রান্স, এমন শঙ্কায় কিন্তু প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তো ফয়সাল, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফ্রান্সের নিস থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বৃষ্টির বাধাকে উপেক্ষা করেই টানা ৪র্থ দিনের মতো চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। সকালে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিঠুন রানারা। টানা বৃষ্টিতে বিসিবির একাডেমি মাঠে ভেজা থাকায় রানিং করতে পারেননি কেউই। সকালে সবার আগে আসেন বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা, জিমে ঘণ্টা খানেক ঘাম ছড়িয়েছেন তিনি। এরপর একাডেমি মাঠে রানিংয়ের জন্য আসলেও মাঠ অনুপযুক্ত থাকায় ফিরে যেতে হয়েছে রানাকে। এরপরে জিমে আসেন ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। জিম সেশন শেষে তিনি যান ইনডোরে। ব্যাটিং অনুশীলন করেন 30 মিনিট। তবে বৃষ্টির কারণে শিডিউলে নাম থাকলেও আসেননি ওপেনার ইমরুল খায়েস। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। সরিয়ে দেয়া হচ্ছে এক পরিচালককেও। শাহাবুদ্দিনকে কোভিড পরীক্ষার অনুমোদন কেন জানতে চেয়ে অধিদপ্তরকে মন্ত্রণালয়ের চিঠি। রাজধানীর হাতিরপুলে আগুনের সংস্পর্শে হ্যান্ড স্যানিটাইজার থেকে বিস্ফোরণে চিকিৎসক দম্পতি দগ্ধ, গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এবং বৃষ্টি হলেই ডোবে ঢাকা। জলাবদ্ধতার জন্য ওয়াসাকে দায়ী করলেন 2 সিটি মেয়র। সরেজমিনে মন্ত্রীকে নিয়ে খাল পরিদর্শন, বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।